অবুঝ পাড়ার বাড়ি। লেখিকা হুমায়রা। পর্ব 11। অহনা সাদিকের একসাথে সংসার করার বয়স 2 বছর ছিল। যদিও সেটাকে সংসার না বলে একপাক্ষিক সমঝোতা বললেই বেশি ভালো হয়। সেই একপাক্ষিক সমঝোতা ছিল সাদিকের দিক থেকে, অহনার দিক থেকে সারাক্ষণ নির্লিপ্ততা আর নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই নির্লিপ্ততার কারণ অনুসন্ধান করলে এক বিরাট কারণ খুঁজে পাওয়া যায় সাদিকের কাজিনদের এক বিরাট ভূমিকা। শুরুতে সাদিক নিজেকে অহনার সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। ভালোবাসা হারিয়ে নতুন করে ভালোবাসতে চেয়েছে। পেরেছেও অনেকটা। অহনাও পেরেছেও পুরোপুরি, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। সাদিকের অহনার দিকে এমন ঝুঁকে যাওয়াটা সাদিকের কাজিনরা কিছুতেই মেনে নিতে পারেনি। বাইরের একটা মানুষ তাদের কাজিনকে কাঁদিয়ে তার ভালোবাসা জোর করে কেড়ে নেবে, সেটা তেজি মহলের কারোরই সহ্য হয়নি। তাই প্রায় সকলেই অহনাকে খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। ফরিদাকে কিছুতেই অহনার দিকে ঝুঁকতে দিতে চায়নি। যতবার ফরিদার মন নরম হয়েছে ততবার কেউ না কেউ এসেছে কান ভাঙানি দিতে। সাদিক চলে যেতেই প্রায় কেউ না কেউ এসে সেখানে থেকেছে। একদিকে ফরিদার মনে বিষ ঢুকিয়েছে আর অন্যদিকে অহনাকে নিচু করার সর্বাত্মক চেষ্টা করেছে। ততদিনে তারা জেনেছে অহনাকে মেরে কুচি কুচি করে ফেললেও টু শব্দটাও করবে না। বিশাল এই দুর্বলতাটা অনেক কাজে লেগেছিল তাদের। সাদিকের যোগ্য না, জোর করে এসে ঢুকেছে। সাদিক একমাত্র মৌলিকেই ভালোবাসে, তাকে কাজের লোক ভাবে, সে শুধু সাদিকের টাকা চাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা অহনাকে বুঝানোই ছিল ওদের একমাত্র কাজ। এত কিছুর পরে যখন সাদিক ছুটিতে বাড়ি ফিরত তখন মা আর স্ত্রীর মনোভাব বুঝে মাথা খারাপ হয়ে যেত তার। একদিকে যেমন মা অহনাকে দেখতে পারত না, অন্যদিকে অহনা নিজেকে কাজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারত না। এমনও হয়েছে সাদিক রাতে ঘুম থেকে উঠে অহনাকে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখেছে অহনা রাতের খাবার রান্নাঘরে বসে খাচ্ছে, তাও শুকনো ভাত আর বাসি ডাল। সাদিক রেগে যেত খুব। মায়ের সাথে এ বিষয়ে কথা বললে মা আরও বিগড়ে যেত। একসময় সাদিক আরও আবিষ্কার করল একমাত্র সে আসলেই অহনা তার ঘরে আসে, না হলে ওর অবস্থান হয় সেই পুরনো স্টোর রুমে। অহনার এই দূরত্ব আর বারবার প্রশ্ন করাতেও কিছু না বলায় সাদিক কখনো রেগে যেত আবার কখনো বুঝাত। এরপর কিছুদিন সব ঠিক থাকলেও কদিন পর আবার সে কে সেই। অহনাকে কলেজে ভর্তিও করে দিয়েছিল সাদিক। প্রথমে খুব খুশি থাকলেও কিছুদিন পর আর পড়তে চায়নি। তাকে কিছুতেই রাজি করানো যায়নি। মোটামুটি এভাবেই সাদিকের সংসার জীবন চলছিল। কোনোভাবেই আর কোনো উপায় না পেয়ে বিশ্বাস করে কাজিনদের সাথে শেয়ার করেছিল সে। তারা বিশ্বাস লুফে নিয়ে আরও বেশি যাতায়াত শুরু করল। এর ফলে একটা জিনিস হল, সাদিকের সামনে সব কিছু খুব সতর্কতার সাথে এড়িয়ে গেল। সামনাসামনি কিছু না হলেও সাদিকের আড়ালে চলল এই জঘন্য খেলা, যার গুটি হয়েছিল অহনা, ফরিদা আর সাদিক। সেই সময় নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল সে। সংসারের এসব কুটকাচারি নিয়ে মাথা ঘামানোর সময়টাও ছিল না। বিশ্বাস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। সাদিকের বিশ্বাস ছিল তার প্রিয় ভাই বোনদের উপর, ফরিদার বিশ্বাস ছিল ভাতিজা ভাতিজির উপর, অহনার বিশ্বাস ছিল নিজের ভাবনার উপর, আর সাদিকের কাজিনদের বিশ্বাস ছিল নিজেদের বুদ্ধির উপর। সাদিকের কাজিনরা চেয়েছিল অহনাকে সরিয়ে মৌলি আর সাদিকের মিল করাতে। এই করতে চেয়ে এতগুলো জীবন এলোমেলো করে ফেলেছিল। দেশে পড়াশোনার পাঠ চুকিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সাদিক। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে স্কলারশিপ পেয়ে পড়তে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি। তার উপর দেশের এমবিএর ডিগ্রি ওখানে চাকরি পেতেও খুব সাহায্য করেছে। মোটামুটি চাকরি আর স্কলারশিপ একসাথে পেয়ে আর সময় ব্যয় করেনি সে। যাওয়ার মাস তিনেক আগে অনেক দৌড়ঝাঁপ করে অহনার পাসপোর্টও বানিয়েছিল। স্পাউস ভিসায় নেবে অহনাকে। ঘটনা শুনে সকলে রাগে ফেটে পড়ল। কারণ ফরিদার কান ভাঙাতে সাদিকের কাজিনদের সাথে সাথে তার আত্মীয় স্বজনরাও বিরাট ভূমিকা রেখেছিল। তাদের কারোরই অহনাকে পছন্দ ছিল না। তবে সব থেকে বেশি ক্ষেপ ছিল সাদিকের সেই কাজিনরা। সাদিকের যাওয়ার দিনই সায়রা এসে থাকতে শুরু করল। এরপর এক প্রকার ক্ষমতা খাটিয়ে অহনার ফোন নিজের কবজায় রেখে দিল।
শুধু সাদিক কল দিলেই ফোনটা অহনাকে দিত, এরপর ২-৪ মিনিট কথা বলার পর আবার ফোন হস্তান্তর হয়ে যেত। সবাই মিলে অহনাকে এত পরিমাণে ভাঙুর করে ফেলেছিল যে কোনোদিন প্রতিবাদ করার কথা কিংবা কারো সাথে শেয়ার করার কথা মাথাতেও আসেনি। সবসময় মনে হতো তাকে দয়া করে যে থাকতে দিয়েছে এই তো অনেক। অহনার ভিসার প্রসেসিং শেষের দিকে ছিল। ঠিক তক্ষুনি শেষ পেরেক ঠোকা হয়। সবাই মিলে হাজির হয় সাদিকের বাসায়। অভিযোগ তোলে অহনার চরিত্র নিয়ে। প্রমাণ করে সে পরকীয়া করে বেড়ায়। মোবাইলে অনেক ছেলেদের সাথে রিলেশন করে বেড়ায়, আজেবাজে কথাবার্তা বলে। এর প্রমাণ তো মোবাইলেই আছে। অহনা তো মোবাইলের তেমন কিছুই জানে না। তাই এসব দেখে শুনে হতভম্ব হয়ে গেল। ফরিদা কোমর ব্যথায় নিজের ঘর থেকে বেরি হয় না। তাই বাইরের খবর তার জানার কথা নয়, আর ভাতিজা ভাতিজির বদলে বাইরের কাউকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তার উপর সেই মেয়েটা তার মনে এক বিষাক্ত অবস্থানে আছে। এসব সামনে আসার পর অহনার মাথা ঘুরে উঠল। বিশ্বাসের আড়ালে থাকা সকলের মুখোশ খুলে গেল এক লহমাও। অবশ্য খুলে গেলেই বা কী লাভ? কী বা করতে পারবে সে? ফরিদা চূড়ান্ত ক্ষেপে গেল। কাউকে কিছু না জানিয়ে ওখানে ওই অবস্থাতেই বাড়ি থেকে বের করে দিল অহনাকে। তবে তার আগে শায়রা অহনার হাতের আংটিটা খুলে নিতে ভোলেনি। ওটার উপর অনেক দিনের নজর তার। অহনার মাথা পুরো আকাশ ভেঙে পড়ল। কান্নাকাটি করে, অনুরোধ করে, জোর গলায় সত্যিটা বলেও লাভ হল না। সময়ের কাজ সময়ে না করলে লাভ হবে কিভাবে? বের করার ঠিক আগ মুহূর্তে শায়রা বেশ তাচ্ছিল্য নিয়ে বলেছিল, পুলিশের কাছে গিয়ে লাভ কিন্তু হবে না। সব প্রমাণ তোমার বিরুদ্ধে। সুতরাং পুলিশে গিয়ে ফেঁসে যাওয়ার থেকে নিজের বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। অহনা স্তব্ধ হয়ে গেল। এত চালাক আর এত প্যাচালো মানুষদের সাথে ওর পেরে ওঠার কথা না। এসবে মিরাজের সামান্য দয়া হল অহনার উপর। নিজ দায়িত্বে ওকে মামার বাড়ি দিয়ে গেল। আর এ বাড়ির সকলে জানল অহনা পালিয়েছে। সাদিক বিশ্বাস করেনি। অমন চুপচাপ আর ভদ্র মেয়ে এমন করতেই পারে না। ওকে বিশ্বাস করাতে মোবাইলের মেসেজের স্ক্রিন রেকর্ড পাঠানো হল। তাতেও বিশ্বাস করল না সাদিক। যে মেয়েটাকে ফোনের সামান্য ফাংশনও 2 দিন আগে নিজে শিখিয়েছে, সে এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করতে পারবে? অহনা বাড়িতে গিয়ে সেই বেদনাদায়ক ঘটনাটা জানল। তার ভাই আর নেই। একসাথে এতগুলো ব্যথা নিয়ে বেঁচে থাকা দুরূহ হয়ে উঠল ওর কাছে। আত্মহত্যা করার মতো সাহসী সে না। অন্যদিকে সাদিকের সাথে ভয়ে যোগাযোগ করছে না। অন্তত এই একটা মানুষের থেকে এসব শোনার সাহস তার নেই। অবশ্য যোগাযোগের কোনো উপায়ও ছিল না। আর তাছাড়া ভাই বোনদের বিশ্বাস না করে নিশ্চয় তাকে বিশ্বাস করবে না। মামা বাড়িতে তার জায়গা হয়নি। ওর আশ্রয় মা বাতলে দিল। নিজের কাছে রাখার ক্ষমতা তার নেই। তাই আশ্রয় হিসেবে বলল তাদের আগের বাড়ির কথা। অহনার বাবা বেঁচে থাকতে মোহাম্মদপুর থাকত তারা। একই এলাকায় এক বৃদ্ধা ছিলেন। কেক দাদি নাম দিয়েছিল সব বাচ্চারা। ওনার কেকের বিজনেস ছিল। অহনা তার কাছে কেক বানানো শিখেছিল। অনেক আশা নিয়ে সেখানেই গেল। দাদি তাকে অনেক ভালোবেসে 2 হাতে আগলে ধরল। সেখানে থাকলেও সে ছিল প্রাণহীন এক জীবের মতো, যার বাঁচার আর কোনো কারণ নেই। জীবন চালনার সব আশা যখন শেষ, তখন আশার টিমটিমে জ্বলা আলো পূর্ণরূপে জ্বলে উঠল সুখবর নিয়ে। অহনা মা হতে চলছে। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এক বুক আশা নিয়ে শেষবারের মতো শ্বশুরবাড়ির দরজায় আসল। সেখানে আবারও খুব জঘন্যভাবে বিতাড়িত হল। ফরিদা 500 টাকার 4টা নোট হাতে গুজে দিল বাচ্চাকে মেরে ফেলার জন্য। বাচ্চাটা যদি সাদিকেরও হয় তবুও এই নষ্টা মেয়ের গর্ভে জন্ম নেওয়া কাউকে তার ছেলের সন্তান হিসেবে মেনে নেওয়া অসম্ভব ও চূড়ান্ত অসম্মানের। সব হারিয়ে গর্ভের সন্তান নিয়ে আবার দাদির কাছে ফিরল সে। শুরু করল নতুন জীবন। যাওয়ার সাথে সাথে সাদিকের আসা সম্ভব হয়ে ওঠেনি। তাই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার শেষ হতেই অনেক কষ্টে 1 মাসের ছুটিতে দেশে ফিরেছিল। এরপর শুরু করেছিল নিজের উদ্যোগে অহনাকে খুঁজে সত্যিটা জানা। পাগলের মতো খুঁজতে শুরু করল। ছেলের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ল ফরিদা।
বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে বলল, তোর বউ পালিয়েছে, অন্য কারো সাথে সম্পর্ক ছিল। বিশ্বাস করছিস না কেন? সাদিক মুহূর্তকাল চুপ থাকল। অসুস্থ মায়ের বারংবার করা অনুরোধ ফেলতে পারল না। মধ্যবিত্ত মানুষের নিজের আগে পরিবারের কথা চিন্তা করতে হয়। বিরহে থাকাটা তাদের মানায় না। বাবা মায়ের আশা ভরসায় আর আঘাত না করে বলল, অহনা কোথায় তা আমি জানি না মা, অনেক খুঁজেছি ওকে। ওর যাওয়ার কোনো জায়গা নেই। তাও খুঁজেছি। আমি জানি মা তুমি অহনাকে পছন্দ করো না। তাই সব অভিযোগ বিশ্বাস করেছ। প্রমাণগুলো এমন যে অবিশ্বাসের জায়গাও রাখে না। তাও আমি অহনার থেকে সত্যিটা জানতে চাই। ওর পয়েন্ট অফ ভিউ আমার জানা প্রয়োজন। এত অপমান মেনেও যেখানে চুপ করে থেকেছে, সেখানে যখন এসব থেকে বের হওয়ার সময় আসলো তখন এসব হয়ে গেল। মানা যায় না এগুলো। তবে তোমাকে কথা দিচ্ছি মা, যদি আর কখনো অহনা আমার কাছে আসে তাহলে ফিরিয়ে দেব না। যখন যে অবস্থাতেই থাকি না কেন ওর সব কথা শুনবই। সাদিক অসুস্থ মায়ের হাত ধরে কথা দিল, ফিরে গেল নিজের কাজে। মাহাদির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দুপুর 2টায় আর সাদিক স্ত্রী আর ছেলেকে নিয়ে বেরিয়েছে সকাল 11টায়। হাত ধরে ঘুরে ফিরে লাঞ্চ করতে গেল হসপিটালের কাছেই এক রেস্টুরেন্টে। ওখানেই দেখা হলো মৌলির সাথে, তাও শুধুমাত্র অহনার সাথেই দেখা হলো। সাদিক ওদের টেবিলে বসিয়ে কি একটা কাজে বাইরে গেছে। মৌলি অহনাকে দেখে হাসি মুখে এগিয়ে আসল। তার সাথে একজন পুরুষ ছিল। কাছাকাছি এসে সাথের মানুষটির সাথে ওর পরিচয় করিয়ে দিল। আমার হাজব্যান্ড সাদিকুর রহমান সাদিক। মৌলি কি জন্য পরিচয় করিয়ে দিল তা জানে না অহনা। ও তো বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে গেল। সাদিক সাহেব মৃদু হেসে বলল, আপনাকে চিনি, আপনি তো অহনা। মৌলির কাছে আপনার অনেক গল্প শুনেছি। নেহায়েতি ফর্মালিটি নাকি বোঝা গেল না? না হলে মৌলি কারো কাছে নিশ্চয় ওর গল্প করবে না। অবশ্য করতেও পারে, তবে সেটা অবশ্যই অসম্মানজনক কি হবে। মৌলি মাহাদিকে দেখে মৃদু হেসে বলল, এই পিচ্চি কি তোমার? অহনা নীরবে মাথা নাড়ল। বলতে মন চাইল, হ্যাঁ, আপনাদের ভাষ্যমতে আমার অবৈধ সন্তান। কিন্তু বলল আর কই। সাদিক ওদের দেখে দ্রুত আসল। খানিক খোশগল্প চলল ওদের মাঝে। তারপর বিদায় নিতেই অহনা কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, মৌলি আপুর বিয়ে হয়েছে? সাদিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কেন? বিয়ে কি হওয়ার কথা ছিল না? অহনা মাথা নেড়ে বলল, ওই দিন আপনাদের এনগেজমেন্ট হল না? তাহলে এখন অন্য কাউকে বিয়ে করল কেন? সাদিক হো হো করে হেসে উঠল। অহনা মজার কোনো কৌতুক বলেছে এমন করে হাসতে হাসতে বলল, এটা মৌলির পরানো আংটি ভেবেছিলে তাই না? জানতাম আমি। এই জন্যই ভুল ভাঙাইনি। এত বছরে আংটির ডিজাইন কাহিনী তো ভুলেই গেছ। বলেই আংটি খুলে আংটির পেছন দিকটা দেখালো সাদিক। স্পষ্ট অক্ষরে বাংলায় অহনা লেখা। এরপর পকেট থেকে অহনার আংটি বের করে সেটাও দেখাল। সেখানেও স্পষ্ট অক্ষরে সাদিক লেখা। সাদিক হাসি থামিয়ে চোয়াল শক্ত করে বলল, আমি তোমাকে কখনো কাজ ছাড়া করিনি অহনা। অথচ তুমি এটা ফেলে রেখে চলে গেছিলে। অবশ্য নিয়ে যাওয়াও তো পসিবল ছিল না। তোমার তৎকালীন বয়ফ্রেন্ড জেলাসি ফিল করত। আংটি ফেলে রেখে যায়নি সে। হাত থেকে খুলে নিয়েছিল। কত কথাই তো জমে আছে তার মনে। সেসব কি প্রকাশ করতে পারবে? সব কথা কি প্রকাশ করা যায়? মাহাদি আলোচনায় দারুণ বিরক্ত হচ্ছিল। দুর্বল শরীরে আবার জ্বর এসেছে। মায়ের কোলে শুয়ে বিরক্তিতে কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আলগোছে অহনার হাত নিজের হাতে নিয়ে দ্বিতীয়বারের মতো আংটি পরিয়ে দিল। অহনা হাতের দিকে তাকিয়ে বলল, তাহলে বাইরে সাদিক আর মৌলির বিয়ে লেখা ছিল কেন? সাদিক কাঁধ নাচিয়ে বলল, ও নিজের কাছে প্রমিস করেছিল সাদিককেই বিয়ে করবে, তাই ওর জন্য সাদিক খুঁজে বের করা হয়েছে। অহনা চাপা গলায় বলল, তাহলে আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল কেন? অহনার প্রশ্নে সাদিক কপাল কুঁচকে বলল, এমন কৌতূহল আসল জায়গায় খাটানো যায় না।
ওই জায়গাতে যে ফুপুরো ভাগ ছিল সেটা কি ভুলে গেছ? এখন একটা ফ্ল্যাটে আমরা থাকি আর একটা ফ্ল্যাটে ফুপুরা থাকে। অহনা চিন্তিত মুখে মাথা নাড়ল। পুরোটা বুঝলেও মাথায় ঢুকতে একটু সময় লাগল। সাদিক অহনার কপালে টোকা দিয়ে বলল, একা একাই চিন্তা ভাবনা করে নিলে এমনই হয়। 6 বছর আগেও যে কাজ করেছ, 6 বছর পরও সেই একই কাজটাই করলে। কথা বললে যে অনেক কিছুর সমাধান হয় তা আর কবে বুঝবে? গর্দভ একটা। বলেই খাবারের কথা বলতে উঠে গেল। অহনা কপালে টোকা দেওয়া জায়গায় হাত ঘষে চাপা দীর্ঘশ্বাস ফেলল। সে কীই বা বলতো আর? বলার মতো উপায় কি রেখেছিল কেউ? চলবে। গল্পটি কেমন লাগল? কমেন্টে আপনার মতামত লিখুন গু। আপনি কি এই গল্পের চরিত্রদের সাথে একমত? নিচে জানাতে ভুলবেন না গি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নতুন গল্প পেতে থাকুন গু। পরবর্তী গল্পের জন্য কোন ধরনের গল্প চান? আমাদের জানাতে কমেন্ট করুন গু।